শেখ হাসিনার জন্য। আমাদের এই প্রোগ্রামটার নামই হলো জননেত্রী শেখ হাসিনার জন্য। আমরা যেটা বিশ্বাস করি, বাংলাদেশকে 2024-এর চরমপন্থীদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ক্ষতি করা হয়েছে, সেটা থেকে আমাদের একমাত্র ত্রাণকর্তা হলেন জননেত্রী শেখ হাসিনা, আর উপরে আমাদের আল্লাহ বা সৃষ্টিকর্তা যারা অন্য ধর্মের আছেন তাদের দিক থেকে যদি দেখি। এই মাটিতে শেখ হাসিনা আর আসমানে আল্লাহ, এই দুই ছাড়া আসলে আমাদের আর কোনো রক্ষাকর্তা নাই। দেখুন, 2000 প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা গ্রহণ করেছেন। তারপরে বাংলাদেশের শুধু যদি আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা দেখেন, এই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও কিন্তু জঙ্গিরা মিথ্যা কথা ছড়ায়। কিন্তু আমি যে কোনো ডেটা বা যে কোনো ইনফরমেশন এখানে শেয়ার করব, সেটা কখনো আওয়ামী লীগ সরকারের প্রকাশ করা ইনফরমেশন নয়, কারো প্রকাশ করা ইনফরমেশন নয়। সব এই আমাদের ইউনুসের যে প্রতিষ্ঠান, ইউনুস যাকে চাইলেই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বের করে নিতে পারে, সেই বিশ্ব ব্যাংকের ব্যবহার করা যদি আমরা ইনফরমেশন দেখি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের 2009, তখন তো অর্থনীতি খুবই খারাপ ছিল, তিনি অর্থনীতি পেয়েছিলেন একটা ভঙ্গুর অর্থনীতি বিএনপি এবং পরবর্তীতে ইয়াজউদ্দিনের এবং ফখরুদ্দিনের এদের সরকার থেকে। সেই অর্থনীতিটাকে তিনি নির্মাণ করে, তখন 5% জিডিপি ছিল, এমনকি ওই সরকারের আমলও কম ছিল, সেটাকে তিনি গড়ে 7% করেছিলেন, যেটা শুধু কোভিডের এক বছর 2021 কি 20 সালে আমাদের 3.5% হয়েছিল। কিন্তু গড় করলে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ছিল 6.8% এবং কখনো কখনো এটা 8%-এর কাছাকাছি গিয়েছিল। শেখ হাসিনার যে উন্নয়নের ভিশন, আমাদের একটা বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দরকার ছিল, সেই টার্গেটেড, সেটা অ্যারাউন্ড 8% হলে আমরা 2041 সালে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে ভিশন 2041, অর্থাৎ 2041 সালের মধ্যে বাংলাদেশ আধুনিক শিল্পোন্নত একটা ডেভেলপড কান্ট্রি, যেটা অর্থাৎ ইউরোপ, আমেরিকার কাতারের একটা কান্ট্রি, কিংবা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এদের কাতারের কান্ট্রি হওয়ার, এই ভিশনটার দিকে কিন্তু তিনি কাজ করছিলেন। দেখুন, বাংলাদেশের জন্য 2041 সালে একটা উন্নত ইন্ডাস্ট্রিয়াল মডার্ন কান্ট্রি হওয়া, অর্থাৎ উন্নত বিশ্বের সাথে উন্নত বিশ্বের দেশগুলোর সমান একটা রাষ্ট্র হওয়া ছিল বিশাল এক সীমাহীন টার্গেট, যেই টার্গেট তিনি পূরণ করছিলেন দিনের পর দিন। আপনারা কি জানেন যে 2019 সালে উনি বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার টার্গেট নিয়েছিলেন 2021 সালে, যেটা ছিল শেখ হাসিনার ভিশন 220, সেটা তিনি 2019 সালে অর্জন করেছিলেন। সেই বাংলাদেশকে ইউনুসরা ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে আবার কিন্তু লিস্ট ডেভেলপড কান্ট্রি করার জন্য তারা তদবির করছে, যাতে ভিক্ষা পাওয়া যায়। অথচ শেখ হাসিনা দেখেন এই যে উন্নতি করছে, এই উন্নতির অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি এমন পর্যায়ে করতে হয় যে 2041 সালে বাংলাদেশের মানুষ আপনার ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রি হবে, সেটা বিশাল টার্গেট। এই টার্গেটের ব্যাপৃত থেকে শেখ হাসিনা কিন্তু অনেক দিকে হয়তো খেয়াল করতে পারেননি, কিন্তু বাংলাদেশ তো সেটা অর্জন করছিল। সেই অর্জনটাকে থামিয়ে দিয়েছে 2024-এর জঙ্গি উত্থান। আপনারা চিন্তা করতে পারেন, আমরা যদি বাংলাদেশকে যদি মনোজগৎটা যদি স্বাধীনতা বিরোধীরা শাসন না করতে পারত, শুধু ইউনুস বাংলাদেশকে যেভাবে অর্থনীতিতে ডুবিয়ে দিয়েছে, সেই রকম যদি একই জায়গায় যদি শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার ডুবিয়ে দিত, আওয়ামী লীগের সরকার কিন্তু বাংলাদেশে একদিনও ক্ষমতা থাকতে পারতো না। অথচ দেখেন, সেই অবস্থাটা কন্টিনিউ করে যাচ্ছে। ইউনুস ক্ষমতায় ছিল, এখন তারেক রহমান ক্ষমতায় আছে, দেশে কোনো বিদেশি বিনিয়োগ নাই, দেশে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় মানুষকে সহায়তা করার কোনো সক্ষমতা এই সরকারগুলোর নাই। এই অবস্থায় আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, চিন্তা করুন। কিন্তু এবং তারেক রহমানের সরকার কাগজে কলমে দেখাচ্ছে সে 6.5% জিডিপি প্রবৃদ্ধি করবে, কিন্তু যেই বাজেট সে দিয়েছে সেইখানে সে বিশাল অঙ্কের ঘাটতি রেখেছে, যেটা বিদেশিদের থেকে টাকা নিয়ে মিটাবে বলেছে। বিদেশিদের কেউ কিন্তু টাকা দিয়েছে এখন পর্যন্ত এমন প্রমাণ নাই। আপনাদের মনে আছে তো যে পররাষ্ট্রমন্ত্রী খলিল কিভাবে তেলে বেগুনে জ্বলে উঠছিল, আমরা কি ভিক্ষার থালা নিয়ে চীনে গিয়েছিলাম? দেখেন, ওই প্রতিক্রিয়াটা দেখলেই বুঝবেন যে খলিল সাহেবরা কত ডিসহার্টেন্ড। তারেক রহমান সাহেব চীন ভ্রমণ করে এসে আসলে উনি টাকা পান নাই, আর উনি যে রাজস্ব
রাজস্ব আহরণের যে টার্গেট দিয়েছেন সেটাও এত বেশি বাস্তব ভিত্তিক নয়। তারপরে মানুষের চারিদিকে করের ট্যাক্সের পরিধি যেভাবে বাড়াচ্ছেন, গরিব মানুষকে আরো শোষণ করা, এগুলো করেও দেখেন তারেক রহমানের সরকার কি অর্জন করতে পারে। সেটা আমি এখন বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, 1 বছর পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে জঙ্গিরা যতদিন আছে ততদিন কোনো বিদেশি বিনিয়োগ হবে না, এইটা একটা থিওরি হিসাবে আপনার ধরে নিতে পারেন। এই যে বাংলাদেশের এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতির পেছনে সত্যিকারের দায়ী কারা? তাদেরকে এই ক্ষতিটা বিবেচনা করতে হবে না? এই ক্ষতির পেছনে অবশ্যই 24 জঙ্গি উত্থানে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, সেই সার্জিস হাসান, এই জঙ্গিগুলা দায়ী, স্বাধীনতা বিরোধীরা দায়ী, তার সাথে সহযোগী সংগঠন হিসাবে অবশ্যই তারেক রহমানের দলও দায়ী। কিন্তু এরা কি জঙ্গি উত্থানটা করতে পারতো যদি ওয়াকার বাহিনী সেদিন সত্যিকারের দেশপ্রেম নিয়ে শক্ত হাতে এটা মোকাবেলা করত? যদি তারা কারফিউ যখন ঠিকভাবে পালন করছিল না, তখনই কিন্তু সরকারের উচিত ছিল ওয়াকারকে সরিয়ে দেয়া। সেটা হয় নাই, সেই দুঃখ করেও আমাদের লাভ নাই। কিন্তু বাংলাদেশের আজকে যে অধপতন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আমি অর্থনৈতিক অধপতনটাই বেশি বলি কেন, জঙ্গিরা তো অন্য পতনগুলোকে কোনো পতন মনে করে না। অর্থাৎ তারা যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধে আঘাত করেছে, সেগুলোকে তো আসলে বাংলাদেশের সাধারণ মানুষ আর গুরুত্বপূর্ণ মনে করে বলে মনে হচ্ছে না। কিন্তু অর্থনৈতিক যেই ধাক্কাটা বাংলাদেশ খেয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে পরাজয়টা হয়েছে, সেটা তো বাংলাদেশের প্রতিটা মানুষকে সাফার করতে হবে একেবারে ইমিডিয়েটলি। এইটা বাংলাদেশের সেনাবাহিনী কি ভেবে চিন্তে দেখছে না? আমি মনে করি দেখছে, দেখুক বা না দেখুক। কিন্তু এই দায়টা 2024 জঙ্গি উত্থানে যদি আজকে যা বলা হয়েছিল যে জঙ্গি উত্থান হয়ে গেলে সরকারি চাকরির যে অনিয়ম আছে সেটা দূর করবে, কোটা প্রথা বিলুপ্ত করবে, আমার প্রশ্ন হলো বাংলাদেশের সব ধরনের ছাত্রছাত্রী যারা বিসিএস পরীক্ষার্থী পোটেনশিয়াল, তারা কি সেই জিনিসটা পেয়েছে? তারা কি এখন কোটাবিহীন চাকরিতে কোনো ধরনের অনিয়ম ছাড়া চাকরিতে নিয়োগ পাচ্ছে? বৈষম্য দূর হয়েছে? গণতন্ত্র কায়েম হয়েছে? ইলেকশন হয়েছে? যে ইলেকশনকে গণতান্ত্রিক ইলেকশন বলা যায়, কোনোটাই তো হয় নাই। এখন সামরিক বাহিনীকে এটা বিচার করতে হবে না? বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, যদি এই জঙ্গি উত্থানের ফলে বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরিতে আপনার ন্যায়ানুগভাবে সবাই চাকরি পাচ্ছে, বৈষম্য দূর হয়ে গেছে, গণতন্ত্র কায়েম হয়ে গেছে, এই সুনামটা কিন্তু সেনাবাহিনী পেত। এটা কিন্তু ইউনূস পেত না, জঙ্গিরাও পেত না, তারেক রহমানের দলও পেত না। কেন পেত না? কারণ মূল ক্ষমতাটা ছিল সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী যেটা চেয়েছে সেটাই হয়েছে। 24 জঙ্গি উত্থানের পর বাংলাদেশের ভালো কিছু হলে এটা সেনাবাহিনীর সুনাম হতো, যেভাবে এখন কিন্তু মঈনুদ্দিন, জেনারেল মঈনের সুনাম হয়। হ্যাঁ, করে না অনেকে, কিন্তু সুনামটা তো দিতে হবে। তিনি তো গণতান্ত্রিক ব্যবস্থা, সব দলের অংশগ্রহণ, ইলেকশনের ব্যবস্থা করেছিলেন জেনারেল মঈন, আপনারা কিন্তু জানেন সেটা করেছিল। জেনারেল ওয়াকার কিন্তু তার নেতৃত্বে যে সেনাবাহিনী, সে তো এদিকে ধারে কাছে যায়নি। উপরন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, মুক্তিযুদ্ধ, জাতির পিতাকে অপমান, যত ধরনের ক্ষতি হয়েছে, এর সবকিছুর দায় কিন্তু এককভাবে সেনাবাহিনীর উপর বর্তায়। এটা তারেক রহমানও এই দায় নিবেন না। উনি বলবেন যে আমি তো এসছি ক্ষমতায় পরবর্তীতে, এটা দল হিসাবে তারা নিবে না। আর ইউনূস তো নিবেই না। ইউনূসের নেয়া না নেয়াতে কিছু এসে যায় না। ইউনূস হলো বিদেশি নাগরিক, সে বিদেশে চলে যাবে। বা ইউনূসের যে বাহিনী ছিল তাদেরও আসলে এই দায় নেয়া না দেয়া কিছু এসে যায় না। এরা কিছু জেলে যাবে, কিছু বিদেশে পালিয়ে যাবে। কিন্তু সেনাবাহিনী তো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের অর্থে পরিচালিত বাহিনী। এই যে ক্ষতিটা হয়ে গেল, এইটা আমি মনে করি যে ওয়াকার যেভাবে ভাবুক, সেনাবাহিনী তো এমন তো মনে করার কারণ নাই যে সেনাবাহিনী ওয়াকারে ভর্তি, এটাও তো মনে করার কোনো কারণ নাই, তাই না? সেনাবাহিনীতে তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির অনেক কর্মকর্তা আছে, তাদেরকেও এগুলো বুঝতে হবে। যেই জিনিসটা আজকে আমার এই আলোচনার বিষয়, যে একমাত্র ওয়াকারের অনুশোচনার সুযোগ আছে কেন? আসলে দেখেন, যারা এই জঙ্গি উত্থানের ফলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রথম কথা হলো এই ক্ষতিগ্রস্ত হোক, লাভবান হোক, ব্যর্থতাটাও সেনাবাহিনীর। এটা যদি ভালো হতো, সেই সুনামটাও কিন্তু সেনাবাহিনীর হতো। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় ইউনূসকে যদি আপনি দায়ী করেন, ইউনূসের অনুশোচনার আর কোনো সময় কিন্তু নাই, সুযোগই নাই। ইউনূসকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়তে হবে। কিন্তু সেনাবাহিনীর এই সুযোগটা এখনো আছে। সেনাবাহিনী তাদের যদি আপনার আমি দেশপ্রেমের কথা বলবো না, দেশপ্রেম হলে তো 24 জঙ্গি উত্থানের পক্ষে সেনাবাহিনী যায় না। তাদের যদি ন্যূনতম আপনার বিবেক কাজ করে, বা তাদের নিজেদের ভবিষ্যৎ যদি চিন্তা করে যে আমরা বেতন পাবো, তো দেশের অর্থনীতি যেই দিকে যাচ্ছে,
সেই আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ আমাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো সেই সব খরচ মেটানোর জন্য সরকার ভবিষ্যতের সরকারগুলো সক্ষম হবে তো? এই চিন্তাটাও যদি করে, আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব কর্মকর্তা আছে তারা যদি ওই জিনিসটা খতিয়ে দেখে, যেই ক্ষতিটা বাংলাদেশের হয়ে গেল এইটা থেকে তাড়াতাড়ি উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনী কোনো যদি স্ট্যান্ড নেয় এবং ওয়াকারের নেতৃত্বে যদি সেটা নেয়, ওয়াকার সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় যদি নেয়, তাহলে কিন্তু দেখেন ইউনূস যে সুযোগটা পাচ্ছে না, জঙ্গি সার্জিস হাসনাত এরা যে সুযোগটা পাচ্ছে না, সেই সুযোগটা কিন্তু ওয়াকারের হাতে এখনো রয়ে গেছে। কারণ হলো এরা কেউ কিন্তু আর লাইমলাইটে নাই, ক্ষমতায়ও নাই, নাহিদ সার্জিসরাও নাই, ইউনূসও নাই, ওয়াকার কিন্তু এখনো স্বপদে বহাল আছে। ফলে ওয়াকার যদি চায়, অর্থাৎ ভবিষ্যতে তার উপর যে ধরনের শাস্তি নেমে আসবে সেখান থেকে নিজেকে মুক্ত করতে, সেই সুযোগটা এই পুরো চক্রের মধ্যে একমাত্র ওয়াকারের এখনো আছে। সে যদি এখনো গণতন্ত্রের পক্ষে অবস্থা গ্রহণ করে। আমরা দেখেছি কোথাও কোথাও বাংলাদেশে সেনা শাসনের কথা বলা হচ্ছে, চিন্তা করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অবাস্তব নয়। বাংলাদেশের আজকে যেই পরিস্থিতি, এইখানে যদি সেনা অভ্যুত্থান হয় সেটাকে কিন্তু মানুষ অবশ্যই সাদরে গ্রহণ করবে, কিন্তু সেই সেনা অভ্যুত্থান তো একবার হয়েছে জঙ্গিদের পক্ষে, সেটা আজকে বাংলাদেশের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেনাবাহিনীর বিবেকবান, চিন্তাশীল, চাকরি করতে চায়, শান্তিপ্রিয় এই সদস্যদের আমি ভেবে দেখতে আহ্বান জানাবো। এবং সেনাবাহিনী যদি এগুলো ভেবে না দেখে, তারা যদি জঙ্গিদের ক্রমাগত পুষে চলে, দেখেন বর্তমানে যে ব্যবস্থাটা টিকে আছে এটা পুরোপুরি সেনাবাহিনী সাহসের উপর টিকে আছে। সেনাবাহিনী যদি তার সমর্থন প্রত্যাহার করে, বাংলাদেশে কোনো জঙ্গি কিন্তু টিকতে পারে না। এই সার্বিক দিক বিবেচনা করে অতীতে সেনাবাহিনী কয়েকবার বাংলাদেশে দেশপ্রেমের জন্য ভূমিকা রেখেছে। আমরা জেনারেল নুরুদ্দিনকে সেই ভূমিকা রাখতে দেখেছি, আমরা জেনারেল মঈনুদ্দিনকে সেই ভূমিকা রাখতে দেখেছি, এমনকি জেনারেল জিয়াউর রহমানের ভূমিকাকেও আমি এখানে প্রশংসার চোখে দেখব। কারণ জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশকে স্ট্যাবিলিটি দিয়েছিলেন। অনেক কু হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই জেনারেল ওয়াকারের যে কু, এইটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিএস্টাবিলাইজড হয়েছে, বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সারা বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। এই জায়গা থেকে একমাত্র জেনারেল ওয়াকারের এখনো বের হয়ে আসার, একটা বিপরীতমুখী অবস্থান গ্রহণের সুযোগ আছে। আমি জেনারেল ওয়াকারকে এই ব্যাপারটা চিন্তা করে দেখতে বলবো যে এখনো যে সুযোগটা তার আছে যে এই দেশে সুখে শান্তিতে তার উত্তরাধিকার নিয়ে বসবাস করার, সেই সুযোগটা জেনারেল ওয়াকার কাজে লাগাবে কি লাগাবে না আমি জানি না, কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলছি যে জেনারেল ওয়াকারের সাথে সামনে কিন্তু এই সুযোগটা এখনো আছে। সেটা খুবই সহজ জিনিস। এই যা কিছু অন্যায় অত্যাচার হয়ে গেছে সেগুলার নিরপেক্ষ তদন্ত, বিচার করা এবং বাংলাদেশের সব দলের অংশগ্রহণে আপনার ইলেকশনের ব্যবস্থা করা। সেখানে কোনো চাতুর্যের অংশ নিলে কিন্তু জেনারেল ওয়াকার দ্বিতীয়বার বেইমানি করবে। আর সেই ধরনের উঠে দাঁড়ানোর মনোবল বা বুদ্ধি প্রজ্ঞা জেনারেল ওয়াকারের আছে কিনা সেটা তো সময় বলে দিবে। কিন্তু জেনারেল ওয়াকারের চাতুর্য আছে, সে চালাক মানুষ, সে নিজের ভালো বোঝে, কিন্তু নিজের চূড়ান্ত ভালো বুঝবে এইটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। সেই প্রত্যাশাটা রেখে আজকের এই ইন্টারাকশনটা শেষ করছি। এখন দেখি কারো কোনো মন্তব্য আছে কিনা যার উপর আমার মন্তব্য সংযুক্ত করতে পারি। একটা মন্তব্য দেখছি যে মোহাম্মদ আব্দুল্লাহ তিনি লিখেছেন, আরেকজন সোহেল রানা লিখেছেন, যাত্রাবাড়ি থানার সামনে থেকে সেনাবাহিনীর আর্মড পার্সোনাল ভেহিকেল সরে যাওয়ার সাথে সাথে যাত্রাবাড়ি থানায় হামলা করে বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনার প্রত্যক্ষদর্শী ভূমিকা পালন করে। হ্যাঁ, সত্য কথা, 2024 জঙ্গি উত্থানকালে সেনাবাহিনী জঙ্গিদের ঢাকা শহরে ঢুকতে দিয়েছিল। সেনাবাহিনীকে এগুলোর কিন্তু এইসব প্রশ্নের সম্মুখীন ভবিষ্যতে হতে হবে। আরেকজন বলেছেন তাহেরা আক্তার যে জেনারেল মঈনের সাথে জেনারেল ওয়াকারের আসলে কোনো তুলনা চলে না। জেনারেল মঈন বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিলেন, জেনারেল ওয়াকার বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন, সোজা হিসাব। এআর হাবিব বলছেন জয়তু শেখ হাসিনা, আপনার মুক্তিযুদ্ধের
পাওয়া বাংলাদেশকে ফিরাতে যে অক্লান্ত পরিশ্রম করছেন তার অবদান জাতি একদিন আপনাকে দিবে। আপনারা আছেন বলে জয় বাংলা বলতে আর ভয় লাগে না। ধন্যবাদ এয়ার হাবিব ভাই, সাথে থাকুন। আমরা সবাই আজকে বিপদগ্রস্ত, আমাদের চেয়েও বড় বিপদগ্রস্ত। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেকে বিপদগ্রস্ত মনে করি না, কিন্তু আমাদের বাংলাদেশে লক্ষ কোটি আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে এই জঙ্গি বাহিনী, তারেক রহমানের সরকার। কিন্তু আমরা সবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো এই প্রক্রিয়া হলো দেশকে আমাদের উদ্ধার করতে হবে। ওর চালাকির দিন শেষ, যেদিন শেখ হাসিনা দেশে আসবে, ওয়াকার আর হাদিকে পাকিস্তান একসাথে কবর দিতে হবে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। পরবর্তী মন্তব্য যদি থাকে, না থাকলে একটা কনক্লুডিং জিনিসটা বলে শেখ হাসিনার আগমন কথা বলে শেষ করি। শেখ হাসিনার আগমন নিয়ে দেখেন অনেক কথা হচ্ছে, কিন্তু যেই জিনিসটা মনে রাখতে হবে, পাকিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় ছিল ওয়াকার ইউনুস, বাংলাদেশেও ওয়াকার ইউনুস দেখলো। এম বাসের শেখ রনি, ধন্যবাদ আপনাকে। দেখুন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমরা একটা জিনিস আপনারা দেখবেন, আমি কোনো স্পেকুলেশনে না গিয়েও ওই জিনিসটা বলবো যে 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার চারপাশে কিভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা একটা মানব গুহ রচনা করে সেই দিন শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। দাদা ভাই, আপনি কি মনে করেন ওয়াকারের অনুশোচনা হবে? জয়ন্ত সেন লিখেছেন, হবে কিনা এটা আসলে বলা মুশকিল। ওয়াকার তো অতি চালাক মানুষ, কিন্তু বিপদ দেখলে হয়তো অনুশোচনা করতেও পারে। কিন্তু এটা যদি না করে, ওয়াকারের যে ভবিষ্যৎ, সেটা আমি ওয়াকারকে ভেবে দেখার জন্য আপার নিরাপত্তাটা আপনারা দেখবেন। ঠিক আছে, আজকে আর প্রশ্ন মন্তব্য আমরা না নিয়ে এটার উপরই দু চার কথা বলি। ওয়াকারের অপরাধ অমার্জনীয়, একজন বলেছেন, এটা সত্য কথা। ওয়াকারের এখন পর্যন্ত অপরাধ অমার্জনীয়, কিন্তু আমরা চাই ওয়াকার, আমার বক্তব্যটা আসলে সুস্পষ্ট, সেটা হলো এদের কারো কিন্তু বাঁচার উপায় নাই, ওয়াকারের এখনো অনুশোচনার সুযোগ আছে। জয়ন্ত সেন আবার লিখছেন, দাদা ভাই, জননেত্রী শেখ হাসিনাকে ভারত সরকার প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রোটোকল দিয়ে রেখেছে। নেত্রী দেশে আসলে মুসলেকা সরকার তাকে ফাঁসি দিবে। ভারত সরকার কি তাহলে বসে বসে আঙ্গুল চুষবে? দেখুন, এটা ভারতের বিষয় না। প্রথম কথা হলো যে বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দিতে পারে এমন সাহস বাংলাদেশের আসলে কারোই নেই। আপনারা যদি দেখেন যে আদালতগুলা চলছে, যে ক্যাঙ্গারু কোর্টগুলা চলছে, এখানে যে উকিলগুলা এই কাজগুলা করছে, যে জাজগুলা এই কাজগুলা করছে, আপনারা দেখবেন এগুলা সব শিবির থেকে আসা। বাংলাদেশের বিবেকবান কোনো উকিল কেউ কিন্তু এই জায়গায়, বাংলাদেশের কত উকিল আছে তাই না, বিখ্যাত বিখ্যাত উকিল আছে। আমরা মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধী ছিল তাদের বিচারের সময় আমরা দেখেছি না, অনেক বড় বড় উকিল সেই আইসিটির মামলা পরিচালনা করেছেন না সরকারের পক্ষ থেকে, আনিসুল হক করেছেন, আরো অনেক বড় বড় উকিলরা করেছেন। এখন কোন উকিলরা এই মামলাগুলা পরিচালনা করছেন? সব শিবিরের আত্মঘাতী জঙ্গি। যেই উকিলগুলো আছে এগুলা সব আত্মঘাতী জঙ্গি, এগুলা সব আবু সাইদ। কোনো নির্ভরযোগ্য আপনার কোনো ভালো উকিল কি আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন? কারণ ভালো উকিলগুলো জানে যে বঙ্গবন্ধু কন্যার গায়ে হাত তোলা, তাকে ফাঁসি দেওয়ার চিন্তা করাটা কত বড় ধরনের দুঃসাহস। এই জন্য আপনারা দেখবেন আইসিটি নামক যে থিয়েটার ওরা বানিয়েছে, সেখানে কোনো আপনি যেসব উকিল দেখবেন এগুলা সব শিবিরের